কথায় বলে জগন্নাথ মহাপ্রভু স্বয়ং নিজে না ডাকলে শ্রীক্ষেত্র পুরীতে পৌঁছানো সম্ভব নয়। তাই মহাপ্রভুর ডাক উপেক্ষা করতে না পেরে ২৭শে জুন ২০২৬ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম শ্রীক্ষেত্র পুরী যাওয়ার উদ্দেশ্যে। খড়গপুর থেকে বেলা ১১টা ৫-এর ধাউলি এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা হয়েছিল। আর আমার যাত্রার সঙ্গী হিসেবে শুভাশিস তো রয়েছেই। হাওড়া থেকে ধাউলি এক্সপ্রেসের জেনারেল কোচে চেপে শুভাশিস এসেছিল খড়গপুরে। আর খড়গপুর থেকে আমাদের বোর্ডিং স্টার্ট হবে, কারণ খড়গপুর থেকে আমাদের সিট কনফার্ম হচ্ছিল, হাওড়া থেকে হচ্ছিল না। তাই যথারীতি আমরা খড়গপুর থেকেই আমাদের সিট কেটেছিলাম। ৭১ এবং ৭২ এই দুটি সিট ছিল আমাদের। আমরা আমাদের সিটে বসে পড়েছি। আর আজ বীভৎস গরম। ট্রেনে উঠতে গিয়েই ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম আমরা দুজনে মিলে। এবার লেজ খেতে খেতে চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি জয় জগন্নাথ বলে। নমস্কার, অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনও চলতে শুরু করে দিল তার গন্তব্যের দিকে। মেজ মামার সাথে যতবার আমি ভুবনেশ্বরে এসেছি ততবার ট্রেনের বাইরের এই দৃশ্যগুলো আমার মনকে আকর্ষণ করত। আর এবার যখন আমরা পুরীতে যাচ্ছি, এই একই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলুন এবার আসল কথায় আসা যাক। এবছর ২৯শে জুন পড়েছিল স্নান পূর্ণিমা, অর্থাৎ জগন্নাথ দেবের স্নান যাত্রা। এবং তার ঠিক ২ সপ্তাহ আগেই আমার কাছে ফোন এসেছিল পুরীর জগন্নাথ মন্দিরের সামনে অন্নপূর্ণা থিয়েটারে ২৮শে জুন একটি নৃত্য মহোৎসব অর্থাৎ ডান্স ফেস্টিভ্যালের জন্য। আর দিনটি ছিল যথেষ্ট ভালো, কেননা পরের দিনই জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা, যা নিজের চোখে দেখার একটি সুযোগ তিনি নিজেই করে দিয়েছিলেন। তাই এই বড় সুযোগটি আমি কোনো মতেই হাতছাড়া করতে চাইনি। এবং সর্বোপরি জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে একটি নৃত্য উপস্থাপনা নিবেদন করার সুযোগ তো ছিলই আমার। ডান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণ করাটা আমাদের কাছে গৌণ কারণ হলেও মুখ্য কারণ ছিল জগন্নাথ দেবের স্নান পূর্ণিমায় তার স্নানযাত্রা নিজের চোখে একবার দর্শন করার। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে আরও একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল। সেটা হলো এখান থেকে কিভাবে আমরা যাব স্বর্গদ্বারের কাছে। আমরা মোবাইলে দেখেছিলাম যে ৫২ নম্বরের একটি সরকারি বাস যেটা স্বর্গদ্বার নিয়ে যায় মাত্র ১০ টাকা করে, সেই বাসটি আমরা খোঁজার চেষ্টা করেছিলাম অনেকক্ষণ, কিন্তু অনেকক্ষণই সেই বাসটার কোনো দেখা নেই। আর অবশেষে আমি দেখতে পেলাম এই ৭৯ নম্বর বাসটি। মেজমামার সাথে অনেকবার ভুবনেশ্বর আসার সুবাদে আমি বুঝে গেছিলাম যে সরকারি বাসের সামনে পুরোপুরি ডিটেলস দেওয়া থাকে কোনখানে নিয়ে যাবে। আর সেই মতো এখানে আমি দেখতে পেয়েছিলাম যে স্বর্গদ্বার নিয়ে যাবে, তাই যথারীতি এই বাসটাতে আমরা উঠে পড়ি। স্বর্গদ্বারে নেমেই আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। যদিও বা আমাদের হোটেল ঠিক করা ছিল না, একটু খোঁজাখুঁজি করতে হয়েছিল, কিন্তু আমরা হোটেলটা বেশ ভালো পেয়েছিলাম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্নান পূর্ণিমার এই ওকেশনে সমস্ত হোটেল ভাড়াই দ্বিগুণ দামে। তবুও আমরা খুব খোঁজাখুঁজি করে একটি হোটেল পেয়েছিলাম, আর দামটাও ছিল যথেষ্ট রিজনেবল, ৭৫০ টাকা পার নাইট। আর আমাদের হোটেলটি ছিল স্বর্গদ্বার এবং পুরীর মন্দিরের ঠিক মাঝখানেই। এরপর হোটেলে স্নান করে এবং একটু রেস্ট নিয়ে আমি আর শুভাশিস বেরিয়ে পড়েছিলাম পুরীর সমুদ্র সৈকতটি ঘুরে দেখার জন্য। যেই নীলাচল সমুদ্রের পাশেই জগন্নাথ মহাপ্রভু তার নিজের ধাম সৃষ্টি করেছিলেন, সেইখানের এই পবিত্র জল একটু মাথায় না ছিটালেই নয়। আর এরপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম একজন শিল্পী পটচিত্র আঁকছেন নিজের হাতে। এখানে শিল্পীটি তসর কাপড়ের ওপর বুদ্ধের একটি পটচিত্র আঁকছিলেন নিজের হাতে, সেটাই দেখছিলাম আমরা অবাক দৃষ্টিতে। এছাড়াও রঘুনাথপুরের বিশেষ বিশেষ সব পটচিত্র এখানে ছিল। এছাড়াও তালপাতা এবং বিভিন্ন পাতার ওপর দশাবতার এবং কৃষ্ণ এবং রামের বিভিন্ন জীবনগাথাও ছিল। এরপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা ঠিক করে রেখেছিলাম পরের দিন ভোর ভোর আমরা মঙ্গল আরতি এবং ভগবানের দর্শনের উদ্দেশ্যে বেরোবো। যেই ভাবা সেই কাজ। সকালে উঠে আমরা স্নান করে বেরিয়ে পড়েছিলাম মঙ্গল আরতি এবং প্রভুকে একবার স্বচক্ষে দেখার জন্য। মন্দিরের সামনে এসে আমরা প্রথমেই দর্শন করলাম নীলচক্রকে। কথায় বলে নীলচক্র দর্শন মানে সাক্ষাৎ জগন্নাথ দর্শন। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারে, তবে সে এই নীলচক্র দর্শন করে সাক্ষাৎ জগন্নাথ দেবের আশীর্বাদের কৃপা লাভ করতে পারে।
মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথে মনে এক আলাদাই প্রশান্তি অনুভব করছিলাম। কলিযুগের সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেব এখানে বিরাজ করেন বলেই হয়তো এই অনুভূতি। আর মনে মনে আমি যেই আশঙ্কাটা করছিলাম সেটাই সত্যি হলো। আজ ভগবানের দর্শন বিকেল পর্যন্ত বন্ধ থাকবে। এটা শোনার পর মন একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। আমি আসার থেকে যেই আশঙ্কাটা করছিলাম বারবার, এবং শুভাশিসও জানতো, আমি এটা অনেকবার ধরে ওকে বলছিলাম যে আমার এটা খুবই ভয় লাগছে যে ভগবান এত কাছে ডেকেও আমাদের দর্শন দেবে কিনা। আর অবশেষে সেটাই হলো। কিন্তু ভগবানের মনে কি আছে তা ভগবানই জানেন। এই মন খারাপ থাকা সত্ত্বেও পুরীর মন্দিরের এই সমস্ত স্মৃতিগুলো আমি আমার মনের মণিকোঠায় সযত্নে সংরক্ষিত করে রাখছিলাম। আর এরপর পুরীর মন্দিরের সিংহদ্বারের মূল ফটকটি খোলা হলো এবং আমরা পতিত পাবনের দর্শন পেলাম। আগামীকাল 29শে জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা। যদিও বা যখন আমি ভিডিওটা ছাড়বো তখন অনেকটা দিনই পার হয়ে গেছে, তাই স্নানযাত্রার আগের দিন জগন্নাথ দেবকে সেনাপট্ট নামে এক বিশেষ ধরনের কাপড় তার সারা অঙ্গে পরানো হয়। তাই দুপুর পর্যন্ত ভগবানের দর্শন বন্ধ থাকবে। আর এই দেখুন, এটি হচ্ছে স্নান মণ্ডপ, যেখানে জগতের নাথ জগন্নাথ আগামীকাল তার ভ্রাতা বলরাম দেব, ভগ্নী সুভদ্রা এবং চক্ররাজ সুদর্শনকে নিয়ে স্নান মণ্ডপে আসবেন এবং ভক্তদের দর্শন দেবেন এবং নিজেও স্নান করবেন। আর এই দেখুন, সামনেই তৈরি হচ্ছে রথগুলি। চলুন সামনে থেকে আপনাদেরও একবার দর্শন করাই। এটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। এটি হচ্ছে ভগিনী সুভদ্রার রথ দর্পদলন বা দেবদলন। আর এই সবুজ চাকা বিশিষ্ট রথটি বলভদ্রদেবের, যার নাম তালধ্বজ। আর এর পাশেই প্রত্যেকটি শিল্পী তাদের হাতের নিখুঁত ছোঁয়াতে প্রত্যেকটি রথের নিখুঁত কারুকার্যগুলো সুসম্পন্ন করছিল। আর এই প্রত্যেকটি দৃশ্যই আমার মনে এক অনন্য শিহরণ তৈরি করছিল। কারণ যেই রথের কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি এবং টিভিতে দেখে এসেছি, সেই রথগুলো তৈরি আজ আমি নিজের চোখে দর্শন করতে পারছি সামনে থেকে। এ এক মনে আলাদাই অনুভূতি, যা বোঝানো সম্ভব নয়। যেহেতু নাথের দর্শন আজ আমরা পাইনি, তাই আমার মনটা অনেকটাই খারাপ। আর এদিকে শুভাশিস ও বারবার আমাকে বোঝাচ্ছিল জগন্নাথ মহাপ্রভু যা করবে তা ভালোর জন্যই করবে। তিনি এতদূর যখন ডেকেছেন অবশ্যই দর্শনও পাবে তুমি। শুভাশিস বড্ড পজিটিভ, তাই ওর সাথে থাকলে এবং ওর সাথে কথা বললে আমার মধ্যেও এক পজিটিভিটি কাজ করে। আর তার সাথে আগামীকাল যেহেতু স্নানযাত্রা, তাই চারিদিকে কীর্তন এবং নানা রকম ভজন হচ্ছে জগন্নাথ দেবের। আর সেগুলো শুনে মনটা অনেকটাই শান্ত হয়েছিল সেদিন। আর এরপর মন্দির থেকে এসে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ সকালে আমরা কিছু খেয়ে যাইনি। কারণ আমরা ভেবেছিলাম আমরা আগে নাথের দর্শন করব, পুজো দেব, তারপরেই কিছু খাবো। সেটা যখন হলো না, তাই আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। পুরীর সমুদ্রের পাড়ে প্রচুর দোকান, আর এই দোকানে বেশ রিজনেবল প্রাইসে প্রচুর খাওয়া দাওয়া এবং ব্রেকফাস্টের টিফিনও আপনারা পেয়ে যাবেন। এই দোকানটিতে ইডলি এবং বড়া বিক্রি হচ্ছিল, তাই আমরা এই দোকানটি থেকে 2 প্লেট বড়া নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম পুরীর সমুদ্রের কাছে। আর এখানে প্রচুর মানুষের ভিড় আজ। মন খারাপ থাকা সত্ত্বেও শুভাশিসের অনেক জোরাজুরিতে অবশেষে আমি স্নান করলাম। আমরা আসবো যখন তখনই ঠিক করে রেখেছিলাম যেদিন আমরা পৌঁছাবো তার পরের দিন আমরা পুরীর সমুদ্রে স্নান করব। কারণ তারপরের দিন স্নান পূর্ণিমা, সেদিন আমরা সকাল থেকেই থাকবো পুরীর মন্দিরের কাছে, তাই সেই দিন সমুদ্রে স্নান কোনো মতেই সম্ভব নয়। তাই আমরা যেটি প্ল্যান করেছিলাম সেটাই করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি নৃত্য মহোৎসব অর্থাৎ ডান্স ফেস্টিভ্যালে। ভিডিওর শুরুতেই আমি যেই ডান্স ফেস্টিভ্যালের কথা বলেছিলাম সেটিই ছিল আজ। তার একটি মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ডান্স ফেস্টিভ্যালটিতে শুধু আমি একা নই, আমার নৃত্য গুরু মেহুলিদিও অংশগ্রহণ করেছিল। আমাদের ডান্স ফেস্টিভ্যালটি খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তার সম্পূর্ণ ভিডিওটি খুব শীঘ্রই আসছে অপুর পাঁচালী ইউটিউব চ্যানেলে। আর এই দেখুন, জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথের ঘোড়াগুলি এখানে তৈরি হচ্ছিল। যেহেতু মন্দিরের একেবারে সামনেই হচ্ছিল আমাদের ডান্স ফেস্টিভ্যালটি, তাই প্রচুর মানুষের ভিড় আজ আমরা দেখতে পেয়েছিলাম। তার সাথে সকাল থেকে প্রভুর দর্শন একেবারেই বন্ধ ছিল,
তাই বিকেলবেলা মন্দির খুলতে না খুলতেই প্রচুর ভক্ত দর্শনের জন্য মন্দিরে ঢুকতে শুরু করেছিলেন। আর এখান থেকে আমরা পতিতপাবনের আবারও দর্শন পেলাম। আর তারপরই এখানে মন্দিরের কিছু নিয়ম নীতি শুরু হয়েছিল আগামীকাল স্নান পূর্ণিমার জন্য। এরপর মন্দিরের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম রুমে এসে স্নান করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতে। এখানে প্রত্যেকটি দোকান আমরা ঘুরে দেখছিলাম, তবে বেশি সময় এখানে নষ্ট করলে চলবে না, কারণ রুমে গিয়ে আমাদের তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। পরের দিন যেহেতু স্নান পূর্ণিমা, সকাল থেকেই আমরা বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি না গেলে প্রচুর ভিড় হবে, তাই সকাল সকাল উঠে আমাদের বেরিয়ে পড়তে হবে। তো চলুন, আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়। ধন্যবাদ।